শুরুটা হয় মনে করো 2015 সালে। তখন আমি ক্লাস 6-এ পড়ি, 6-এ পরীক্ষা দেই, 6-এ পরীক্ষা দেই মানে ফাইনাল পরীক্ষা শেষ, মানে 7-এ উঠবো এরকম আর কি। ফেব্রুয়ারির তোমার মেবি 1 তারিখ 2 তারিখে হইব। তো যেই ছেলের কথা বলতেছি মানে আমার ছেলের বাবা, ওনাকে আমি অপমান করতে চাই না বা ওনাকে আমি ছোটও করতে চাই না, ঠিক আছে। তো ওনার অনেক অল্প বয়স ছিল, আমার অল্প বয়স ছিল, আমি ক্লাস 6-এ পড়ি, 6-এ ফাইনাল পরীক্ষা দিছি, 7-এ পড়ি তখন আর কি এই কাহিনীটা। তো তখন ওরা আর কি মানে আমাদের কথা হইতো, মানে এমনি আসে না হাই হ্যালো, তখন তো অত কিছু বুঝতাম না, কথা হইতো। তারপরে ও যখন জানে, আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলি, আমার তো হয়তো এলাকার মানুষ অনেকে দেখে, আমাদের এলাকার ভিতরে ধরতে গেলে 10 পরিবার ভিতরে 1 পরিবার হচ্ছে মানে ফ্যামিলি হচ্ছিল আমার বাবা। আলহামদুলিল্লাহ আমার বাবার যথেষ্ট পরিমাণ আছে, ঠিক আছে। তো ওইটাই ও জানতো শুনতো, এটা জানি না শুনি না। তারপরে আছে না দেশে তোমার তাবিজ সত্য, এটা কিন্তু মানে মানে খনকার কবিরাজ এগুলো যে সত্য এটা বাস্তব। তখন আর কি ওই ফকির বলো আর কবিরাজ বলো মানে যেটাই হোক ওইগুলো আমি বিশ্বাস করি বা না করি, ওরকম কিছু একটা করে মনে করো ওর সাথে আমার বেশি না মানে 1 সপ্তাহ কথা হয়, 1 সপ্তাহ কথার ভিতরে আর কি ওর সাথে আমি চলে যাই। চলে যাওয়ার পর ও ঢাকা নিয়ে আসে, ওর আব্বু 2টা বিয়ে করছে, একটা ওয়াইফ তোমার ঢাকাতে থাকে আর একজন দেশে থাকে, যে ওনার মা উনি দেশে থাকে। তো ওই 2টা বিয়ে করছে, ওই ছোট যে ওর আব্বুর ওয়াইফ আছে ওইখানে আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে মনে করো যে আমাদের আমি বয়স অনেক ছোট, মানে বিয়ে হয় না। পরে ওর মামা আছে, ছোট মামা, ওর মামানির বাসায় গুণ নদী, আমাদের মাদারীপুর অনেকে চিনবে, ওইখানে নিয়ে আমাদের কাবিনটা করে। যাক, কাবিন করার পরে আমি তো ওরকম কিছুই বুঝি না, ঠিক আছে। কাবিন করার পরে ওদের ওইখানে রাখে। তারপর আমার আব্বু মামলা করে। তো ওর আব্বু আমাকে অনেক রিকোয়েস্ট করে, অবশ্য তারা ভিডিওটা দেখবে, তাদের এলাকার অনেকে অনেক রিকোয়েস্ট করে যে মা তোমার হাতে পায়ে ধরি, তুমি কখনো বলিও না যে তোমাকে আমার ছেলে জোর করে নিয়ে আসছে, যদি এটা বলো তাহলে হচ্ছে যে আমার ছেলেকে পুলিশে নিবে, বিনা আমাদের পুলিশে নিবে। তো এই কথা বলার পরে ওর আব্বু অনেক ভালো লোক, এখনো বলতেছি ওর আব্বু অনেক ভালো লোক। তো ওর আব্বুর মুখের দিক তাকায় আমি মানে মাইনা নেই যে আচ্ছা ঠিক আছে আমি আর কিছু বলবো না, মানে এরকম কিছু বলি। তার কিছু বলি না, কিন্তু ওর মা মানে প্রতিনিয়ত খোঁচায় কথা বলতো, যেরকম বলতো যে আমি তো বউ, কি বউ পালবো এইসব। কিন্তু ওদের এলাকার অনেক মানুষজন আছে বলতেছে যে আল্লাহ, যেই ছেলে এত সুন্দর একটা মেয়ে পাইছে, এটা সেটা, বা অমুক ফ্যামিলির মেয়ে অমুকের মেয়ে পাইছে, তো এটা বলতো। কিন্তু তাও ওর মা অনেক খোঁচা কথা বলতো। যাক, ওনাকে এখন আমি ছোট করতে চাই না, তারপরে বলতেছি মানে এমন সময় গেছে মনে করো যে আমি যখন ওর মানে বাসাতে থাকতাম, ওরা কিন্তু ওদের যে টাকা নেই এমনটা না আছে, তখন ওর মা হচ্ছে কি মনে করো শাক টোকাই আনতো, শাক টোকাই না তারপরে রান্না করতো। রান্না মানে আমি থাকাকালীন এটা করতো বেশিরভাগ, মানে এগুলা করে রান্না করে মানে শাক রান্না করতো, কখনো ভালো কিছু খাবার রান্না করতো না। আবার যদি মানুষ এসে জিজ্ঞাসা করতো যে বউকে কি খাবার দিয়েছেন, কইতো কি বউ তার এগুলা খাওয়ার মাইয়া না, এই ফ্যামিলিতে এরকম কখনো এসব ফ্যামিলিতে বিলং করে নাই। কিন্তু তারপর আমার কপাল খারাপ, আমার স্বামী তো 2টা বিয়ে করছে, আমি আর বউরে কি খাওয়াবো। তো এটা বলতো। তখন ওর মানে আমার ছেলের যে বাপ, ও তো মানে বেশি বয়স ছিল না, তারপরে ও এগুলা দেখে তারপরে ও হচ্ছে তোমার রাজমিস্ত্রি কাজ আছে, তো ওইটা করতে চায়, রাজমিস্ত্রি কাজ করে কন্টিনিউ, মানে আমাকে কিভাবে একটু ভালো রাখবে ওইটার জন্য রাজমিস্ত্রির কাজ করে আসতো। তো মানে কন্টিনিউ ওর মার কথা শুনতো যে ওর মা আমাকে কিভাবে কি করে না করে এগুলা। আর মূল কথা হচ্ছে ওই এলাকায় কেউ ওর মায়েরে দেখতেই পারতো না, মানে এরকম উনি ছিল। তো উনি তো মানে খোঁজা কন্টিনিউ আমাকে কথা বলতো, আর আমি শুধু কান্না করতাম, মানে ছোট্ট একটা মেয়ে, আমি কি বা বুঝি, মানে এরকম। তো এরকম যখন আমার আব্বু শুনছে, তখন আমার আব্বু এমন দিন গেছে বাজার, তারপরে তোমার 5 লিটার তেল চাল এগুলা ডাল এগুলা পাঠাইয়া দিত আর কি, একটা ভ্যান ভরে। তখন আমাকে মেনে নেয় নাই, কিন্তু যখন এগুলো শুনতে হয়তো ভাবতো, তারও তো খারাপ লাগতো, ঠিক আছে। মানে এইসব করার পরে আমাকে মানে আমার জন্য পাঠাইয়া দিত, তারপর আর কি ওইগুলাই খাইতাম। তো অনেক ছোট ছিলাম, ওর সাথে আমার বেশি দিনের সংসার না। তারপর ও রাজমিস্ত্রি কাজ করতো, যথেষ্ট মানে রাখার চেষ্টা করছে আমারে, যে কিভাবে একটু ভালো থাকা যায়, ভালো রাখা যায়। তারপরে একটা সময় দেখা গেছে কি ওর মা ওরেও তাবিজ করে নষ্ট করে ফেলছে। আসলে কি এত কথা এইভাবে বলা পসিবল না, ওরাও তাবিজ করছে, মানে এমন বলতো যে ওই এই মেয়েটাকে ছেড়ে দিলে তোর বিদেশ পাঠিয়ে দেবো, ওর মামার বিদেশ থাকে, তো যে এই মেয়েটাকে ছেড়ে দিলে তোর বিদেশ পাঠিয়ে দিব, বিদেশ যা তুই নিজের পায়ে দাঁড়াবি, অনেক টাকা পয়সা ইনকাম করবি। তো আইসা আবার আমার বলতো কি যে দেখো আমার তো এরকম মা বিদেশ পাঠাইতে চায়, মা বিদেশ পাঠাইলে নাকি আমাকে নাকি অনেক মানে আমি বিদেশ যাই, তাতে কি হয়েছে, বিদেশ থেকে আইসা আবার তোমার বিয়ে করবো, মানে এরকমটা বলতো। আমি মানে বাচ্চা মানুষ ছিলাম না, আমি বলতাম যে হ্যাঁ তাহলে ওইটাই করো, তুমি আমার ছাইরা দিয়া আর কি আমার সাথে যোগাযোগ রাখবে, এটা তাদের বুঝতে দিবা না, তারপরে তুমি হচ্ছে বিদেশ যাও, আবার তুমি আমাকে নিবা, মানে এটা বলতাম।
তারপরে একটা সময় দেখা গেছে কি যে আমার বাচ্চা পেটা সেটা আমি বুঝি নাই। তো না বোঝার কারণে তো তখন আমাদের বাড়িতে আমি ছিলাম, আমার আব্বু মেনে নেয়, আমার একটা অনেক একটা রোগ সমস্যা ধরা পড়ে, তারপর আমার আব্বু মেনে নেয়, মেনে নেওয়ার পরে আমাদের বাড়িতে আমি তখন থাকি। বাড়িতে থাকার পরে এই সময় ও ওদের বাড়িতে থাকে। তো ওর মা কন্টিনিউ বুঝাইতো যে মেয়েটাকে ছেড়ে দিলে তোর হয়তো বিদেশ পাঠাই দিবে এরকম একটা কিছু। তা আমি মনে করতাম যে আসলে আমার ছেড়ে দিলে মনে হয় তারা বিদেশ পাঠাই দিলে সে মানে আবার আমাকে অ্যাকসেপ্ট করে নিবে, মানে এরকম আমি মনে করতাম। এরপরে আর কি আমার বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরও মানে আছে না আমার ফ্যামিলি থেকে তো আমার এরকম কেউ করে নাই, আমার কোনো বোনেরা করে নাই, আমি আমার আব্বুর মান সম্মান খোয়াইছি যেহেতু। আর সব থেকে আদরের মেয়েটাও আমি ছিলাম, পড়াশোনা ভালো ছিলাম, তো আমাকে নিয়ে আমার আব্বুর অনেক প্ল্যান ছিল যে আমাকে দিয়ে অনেক কিছু করাবে, মানে এরকম প্ল্যান ছিল। যখন ওনার প্ল্যান গুলো সব ভেস্তে গেছে তাহলে উনি কেন অতটা ভালো জানবে আমাকে? কখনোই ভালো জানবে না। তো আমার বাচ্চাটা যখন পেটে ছিল অনেক স্ট্রাগল করছি বাচ্চা পেটে নিয়ে। এমনও দেখা গেছে আমার আব্বুর কিন্তু টাকা পয়সা কম নাই, কিন্তু এমনও দেখা গেছে যে আমি একটা মিক্সিও পর্যন্ত সিলি করতে পারি নাই, বানায় পড়তে পারি নাই, এরকম দেখা গেছে। বড় বোনের মিক্সি ছিল দুইটা, ওর বেবি যখন পেটে ছিল ওই দুইটা মিক্সি পরে আমি 9টা মাস পার করে দিছি। আর শুধু আল্লাহকে বলতাম কি আল্লাহ যেহেতু এত অল্প বয়সে দিছো আমার ছেলেটাকে সুস্থভাবে পৃথিবীতে আনো। ছোট ছিলাম তো কত কিছু বুঝতাম না, তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা ভালোভাবে, কিন্তু 3-4টা মেডিকেল ঘোরা লাগছে আমাকে নিয়ে। অনেক ছোট ছিলাম, আমার আম্মু শুধু কান্না করতো, মা তো আর ভালো দিতে পারে না। সিজার আমার বড় ছেলে হয়, সমস্ত খরচ আমার আব্বুই দেয় আর কি, আব্বুই দেয়। কিন্তু আব্বু দিলে কি হইব, মানে মন থেকে তো আব্বুর মন থেকে তো উঠে গেছি, বুঝোই তো। ছেলে হওয়ার পরে আর কি ওর মায়েরা তো কন্টিনিউ বলতেই থাকে যে এই মেয়েকে ছেড়ে দিলে বিদেশ পাঠাই দিব, এমন এমন মানে কাহিনী। তারপরে একদিন মানে কি হয়েছে, একদিন আমার আব্বু আমাকে একটা হাট করে কথা বলছে। তো কথা বলার পরে তখন আমার বাবুর বয়স মেবি 5 থেকে 6 মাস হইব। তো কথা বলছে, কথা বলার পরে আর কি আমি ভাবি যে আমি বাচ্চা নিয়ে চলে যাব। চলে যাওয়ার পরে তখন ওর আব্বু কিন্তু ঢাকাতেই থাকে। তো ওর আব্বুর আমি ফোন দিই ধরে না, আমার সাথে কথা বলে না, তো ফোনও রিসিভ করে না। তারপর আমি কি করি, আমি আমার একটা কাকা থাকতো ঢাকাতে, ওনাদের ফ্যামিলি সহকারে কাকি আর আমার স্বাস্থ্য বোন ওরা চাকরি করতো। তো ওদের সাথে কন্ট্যাক্ট করে আমি বলি যে আমি ঢাকা আসবো, আপনারা কি বলেন, আর আপনারা দেখেন আমার জন্য কিছু একটা করতে পারেন কিনা। তো এটা বলে আমি ঢাকাতে আসি। ঢাকা আসার পরে আমি 5 মাসের একটা বাচ্চা নিয়ে আসছি। ওদের ফ্যামিলি থেকে বলছে কি আমি নাকি কোন ছেলের সাথে চলে আসছি, এটা বলছে। তো বলার পরে আমার মানে বাবা তো মানে আমার বাবা বাজারে আসছে এলাকার, এই কথা বলতেছে। এরপরে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আমার ভাইকে ডিরেক্টলি ঢাকা পাঠিয়ে দেয়। ঢাকা পাঠিয়ে দেখে যে আমি আমার কাকা কাকির বাসায়। পরে আমার ভাইয়ারা মানে দিনে দিনে আমাকে নিয়ে আর বাবুকে নিয়ে আমার ছেলেকে নিয়ে দিনে দিনে আমার বাড়িতে চলে যায়। তোমার আব্বু মানে ভাবলো যে ওরা যখন আমার মেয়ে একটা ছোট বাচ্চা আছে এই সময় ওরা এই বদনাম উঠাইতে পারে, তাহলে ওরা পরবর্তীতে কি না করবে, ঠিক আছে। আর ওর আব্বুর ভিতরে মানে লোভ ছিল যে আমাকে ছেড়ে দিলে বিদেশ পাঠিয়ে দিব, হয় ভালো একটা লাইফ ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। তা আমার ভাবছে যে হয়তো বা মানে আমাকে নিতে পারবে বা এরকম কিছু একটা। তো আমার আব্বু এসে বললো কি যে এরকম তাহলে কি আর তুমি ওর সাথে যাবো? আমি তো ওর সাথে দিব না, আর তুমি যদি ওদের ফ্যামিলিতে আবার যাও তাহলে আর আমি তোমাকে মেনে নিব না। আর এরপরে এমন আছে যে ওরা আরো তোমার নামে বদনাম করতে পারে, হ্যাং ত্যাং। তো আমি পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমার নামে বদনাম করো বা আবার করতে পারে, তাহলে আমি আর ওর সাথে যাবো না। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট ছিল, আমি আমার বাচ্চা মানে ওদের দিব না, আমার বাচ্চা যেন আমার কাছেই থাকে। তো এই একটা গ্রামে সালিশ বসে না ওরকম, কিন্তু আমি ওই দিন যে আমাদের ডিভোর্স এগুলো আমি জানতামও না, কিন্তু ওরা ঠিকই জানতো। ওরা ওদের কায়দা মতো কাজী টাজি সবই নিয়ে আসছে, কাবিন উঠাই নিয়ে আসছে। আর হ্যাঁ আরেকটা কথা বলি, আমার দুর্বলতার সুযোগ নিয়ে ওরা কাবিন করছিল মাত্র 1 লাখ টাকা, যেটা আমি জানিও না। যে কাবিন তো কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। আমার আব্বু একটা টাকাও নেয় নাই যে আমাকে যে নিয়ে আসছে, একটা টাকাও নেয় নাই। তো পরবর্তীতে আমার যা দেখি যে সবাই আছে, ওর ফ্যামিলির ওয়াই বসা আছে, তো ওরে দেখে আমি তাকাই আর হইছি। তো পরবর্তীতে কয় কি তোমরা যে ছেলে মেয়ে উভয় ছাড়াছাড়ি করতেছে এটা কি তুমি জানো? পরে আমি যে না আমি তো জানি না, ওইটা আমাকে ছেড়ে দিচ্ছে নাকি আমি ওরে ছেড়ে দিচ্ছি? কয় ও তুমি আর উভয় ছেড়ে দিচ্ছ। তো পরে আমি আমার আব্বুর দিকে তাকানো ছিলাম, তো আব্বু মাথা ঝুলাইলো। তো পরে যখন আমি সই করে দেই, তো ও সই করে দিয়ে ও আবার অনেক কান্না করতে গেছে। তো ভাইয়ের পরে মানে কার মনে কি আছে এটা তো আর জানি না। তো এরপরে আমি না মানে ওরে সই করে দিয়ে আসা না, ওর সাথে অনেক কন্ট্যাক্ট। আর যেদিন আমাদের সালিশ বসবে
অনেক ফোন দিই, ওনা আমাকে ইগনোর করে, বলে কি যে তুমি আর ফোন দিও না এটা সেটা, কিন্তু আমি জানতাম না যে ওদের মনের ভিতরে এগুলো আছে, ফোন দিও না এটা সেটা। ওর আবু বলছে কি তখন, ওর আবু মানে পাট নিয়ে ফেলছে, ওর আবু বলছে তুমি কেন ফোন দিতেছো ওরে ডিস্টার্ব করো কেন। তো পরে ওরা আমি ফোন রিসিভ করার পর কি দেখেন আমার একটা বাচ্চা আছে, আপনি এরকম করিয়েন না, এরকম করিয়েন না। কি করবো, যেটা করবো সেটা সময় হলে দেখা যাবে, এটা সেটা। পরে পরে কান্না করে লাভ আছে। পরে ডিভোর্স হওয়ার পরে আমি মনে করতাম কি ও যে বিদেশ যাওয়ার মানে কথা বলতো যে বিদেশ গেলে আমাকে নিবে এটা সেটা, নয় এরকম কিছু একটাই হইব, এমন পাগলের সুখ মনে মনে আমি ওই আশায় বসেছিলাম। তো পরে ও যখন বিদেশ যায় সেটাও আমি জানি না আর কি। এমনিতে কিন্তু আমাকে একদিন মানে ডিভোর্সের পরও আমাকে নখ দিত, কথা বলতো বাচ্চার কথা। মানে আজ যেদিন আমার সারাসারি হয় আরেকটা ক্লু, ওই দিন ওরা কিন্তু আমার বেবিটাকে দেখতেও চায় নাই, ওর ফ্যামিলি, ওর বাবা মা কেউ দেখতে চায় নাই, কেউ না। আমার আব্বুকে কোলে করে নিয়ে এসে অনেক কান্না করছে, আমরা কান্না করছি। মানে এরপর থেকে আমার জীবনে যত জ্বর তুফান এগুলো সব শুরু হয়ে যায়। একটা ডিভোর্সি মেয়ে বুঝোই তো তোমরা, ঠিক আছে, সব শুরু হয়ে যায়। তারপরে মানে বাবার চোখে তো কালার হয়ে গেছে, যখন চলে গেছি তার বাড়ি থেকে একা একা বদনাম হয়ে গেছে, তখন তো কালার বাবার চোখে হয়েই গেছি, তখন তো এমনি কালার হয়ে গেছি। তারপরে আমার মানে আমার রক্তের সম্পর্কই, ও ছোটবেলা থেকে আমার বন্ধু, মানে ওর নামটা হয়তো আমি উল্লেখ করবো না, ও ঢাকাতে, ও একটা মানে কষ্টের কারণে ওরা ফ্যামিলি সহকারে ঢাকাতে চলে আসে। তো ও যখন শুনে আমার এই কথা, তো পরবর্তী তো আমাকে একদিন নখ দেওয়ার পরে বলতেছে যে তোর একটা কথা বলি তুই রাখবি। আমি কি হ্যাঁ বল। কয় কি তুই ঢাকা আসবি। পর আমি বলছি যে কেন। ঢাকা আসলে হয়তো তোর জন্য ভালো হইব, আমি যেখানে চাকরি করি হয়তো তোকে ওইখানে একটা চাকরি দিয়ে দিব, ওই এয়ারপোর্টে জব করে। তাই আমি বলছি যে আচ্ছা ঠিক আছে দেখি তাইলে। তো পরে তোমার কি হয়েছে, একটা টাইম আমি ঢাকা আসবো, আমার বেবির 6 মাস বয়স, মানে আমার মাও তখন কিছু বলতে পারতেছিল না। আমার দুধের বাচ্চা আমি ফালাই রেখে ঢাকা শহর চলে আসছিলাম, বাচ্চার দিকে তাকিয়ে যে যদি বাচ্চার জন্য কিছু একটা করতে পারি। মার কাছে রেখে আসছি, মা বাবার কাছে। আমার বাবার নিজেরই কর্মচারী খাটে, কিন্তু তাদের কাছে এতটাই তুচ্ছ হয়ে গেছিলাম আমি। আমার বাবার ঘরে অনেক মানুষ খায়, কিন্তু তার ঘরে আমার জন্য মনে হয় বাঁচছিল না। পরে আমার বাচ্চাকে রেখে আমি ঢাকাতে আসি 500 টাকা নিয়ে। আমার বড় বোনের থেকে মানে বলছিলাম আমাকে 500 টাকা দিবেন ধার, আমি আমার পরে দিয়ে দিব। ভাড়া টাড়া দেওয়ার পরে আমার কাছে টাকাই ছিল না। পরে রিসিভ করে নেয়, ওর অনেক অনেক ধন্যবাদ, ওর জন্য মন থেকে দোয়া থাকবে। যাক ঢাকাতে আসি, ঢাকাতে আসার পরে আরেক যুদ্ধ শুরু হয়ে যায় আমার জীবনের সাথে। অনেক যুদ্ধ করি, ভালো একটা জায়গায় জব করি, আবার উন্মুক্ততে ভর্তিও হই, পড়াশোনা করি, উন্মুক্ততে ভর্তি হই, জব করি। তারপরে তখন থেকে আমার বাবার টাকা থাকলে কি হয়েছে, কিন্তু আমি সেটা মানি নাই। কন্টেন্ট আমার ছেলের জন্য দুধের টাকা পাঠাই, এটা করি সেটা করি, ঠিক আছে, কিন্তু ওদের ফ্যামিলি থেকে আর কোনো রেসপন্স আসে নাই। ওরা কখনো আমার বাচ্চাকে দেখতেও যায় নাই, কখনোই না। ওরা এতটা জঘন্য। তো ঠিকই তার ছেলেকে বিদেশ পাঠাইছে, তার ছেলে বিদেশ করছে, সবকিছুই করছে। এখন আপনারা যারা বলতেছিলেন যে আমি পরকীয়া করছি, আপনাদের এইসব আপনারা কি আরো মনে করেন? হ্যাঁ, তো এই ঢাকাতে আসার পরই তার সাথে আমার এখন যার সাথে বিয়ে হয়েছে, যখন আমার ছেলের 2.5 বছর বয়স, তখন তার সাথে আমার পরিচয় হয়। ইমুর লাইফ আছে না, ওইখানে লাইফ সম্পর্কে কিছু জানতাম না। আমার একটা চাচা ভাই বলছে কি আমরা ইমু তুই লাইফে আয়, ওইখানে আমাদের সবাইকেই পাবি। তো ওইখানে লাইফে গেলে তুই আমাদের সবাইকেই পাবি, পাইলে ওইখানে সবার সাথে কথা বলতে পারবি। তো আমি লাইভে ঢোকার পর তোমাদের ভাইয়া প্রথমে দেখি যে লাইভ করতেছিল, ওর হিসেবে একটা চাপ দিয়া আমি ওর কমেন্টে দুষ্টামি করা শুরু করি ওর সাথে। তো ও বলতেছিল যে তুমি কতটা ড্রামাবাজ, তুমি একটু আমাকে ইমুতে অ্যাড করো। পরে ওর ইমুতে অ্যাড করার পরে আর কি ওর সাথে আমার কথা হয়, ফ্রেন্ডলি কথা হয়। তারপর ওর সাথে আমি 2 মাস 4 দিন মানে এরকম সামথিং কথা হয়। কিন্তু ওকে না আমি ফার্স্ট টাইম মানে আমার লাইফ সম্পর্কে, পাস্ট সম্পর্কে বলিনি, কিন্তু শুরু থেকে বলছে যে তোমাকে বিয়ে করবে এটা সেটা। কিন্তু ওকে বলতাম কি যে আপনি যে বিয়ে করবেন, আপনাকে বিয়ে করার আগে আমার সম্পর্কে কিছু একটা জানতে হবে। আমি আপনাকে কিছু বলতে চাই, যদি এটা শোনার পর আপনি আমার বিয়ে করেন তাহলে করেন। কিন্তু এর আগেই আমাকে পছন্দ করতো আমার একটা আপুর আর কি দেবর। তো ও যখন শুনছে যে এরকম আমি একটা ছেলের সাথে রিলেশন করি, ও সম্পূর্ণ কাহিনী আমার বাচ্চা সহকারে সম্পূর্ণ কিছু ও আগেই ওকে বলে দেয়, ঠিক আছে। কেমনি জানি ওর ফেসবুক আইডিটা পাই ওকে বলে দেয়। তো বলে দেওয়ার পরে আমি আমার বান্ধবী বার্থডে ছিল,
ওই দিন আমাকে তোমার ভাইয়া ফোন দেয় কয় তোমার সাথে আমার কিছু কথা আছে, তো তুমি কি ফিরে আসো? তো আমি ওর কথা বুঝে ফেলছি যে ও কিছু একটা জেনে ফেলছে। তারপর বলছে যে হ্যাঁ বলেন, সমস্যা নেই। আচ্ছা তোমার কি একটা বেবি আছে? এখন আমি বলতেছি যে আপনি কিভাবে জানেন যে আমার একটা বাচ্চা আছে কিনা? তোকে না, তুমি নির্দ্বিধায় বলতে পারো। আর একটা সত্যি কথা কথা বলি, তুমি আমাকে ব্লক মারবা না, কিছু মারবা না। তোমার এই বেবির দিকে তাকাই তোমাকে আমার অনেক ভালোবাসতে, আরো বেশি ভালোবাসতে মন চাইতেছে এই বাচ্চার কথা শুনে। তো পরে বললাম যে কি বলেন আপনি এগুলা? হ্যাঁ, এই বাচ্চার কথা শুনে আর ভালোবাসতে মন চাইতেছে। তারপরে হচ্ছে ওই আমাকে বলে যে তোমাকে কিছু কথা বলতে চাই, তুমি আমাকে ব্লক টলক মারবা না। আমি বলি যে হ্যাঁ বলো। কয় তোমার কি একটা বাবু আছে? তোমার বাবুর কথা শুনে তোমাকে আরো আমার ভালোবাসতে বেশি মন চাইতেছে। তো আমি বলি কি বলেন এগুলা, যে আমার বাবু আছে এটা শোনার পর আপনি আমাকে ভালোবাসবেন, আমার বিয়ে হয়েছে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, শুধু তুমি শুধু তুমি আমাকে ভালো জানবা, আমার ফ্যামিলিকে ভালো জানবা, তাইলে হবে। কিন্তু তোমার পিছনে কি গেল না গেল, তোমার পিছনে কি হয়েছে না হয়েছে সেটা পিছনে পড়ে থাক, ঠিক আছে? তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে বলছে যে আমি তোমাকে বিয়ে করবো অমুক দিন। কিন্তু দেখা গেছে কি ও 2 মাস 4 দিনের মাথায় ও ঢাকা চলে আসে, ও বিয়ের উদ্দেশ্য করে আসে। কিন্তু তখন আমার বিয়ে নিয়ে ছিল না, যে হয়তো আরো পরে বিয়ে করব। কিন্তু এমন সিচুয়েশন হয়ে গেছে, মানে ও ডিরেক্টলি আমাকে বলতেছে এখন যদি বিয়ে না করো তাহলে আমার যাবে আমাদের দেশে, আমি বিয়ের উদ্দেশ্য করে আসছি, তো আমাকে বিয়ে করা লাগবে। ভাবলাম যে কি রে, ও আমার বিষয়ে মানে বেশি কিছু জানেও না, বা ওর বিষয়ে আমি কিছু জানি না, ওর ফ্যামিলি বিষয়ে জানি না, ও আমার ফ্যামিলি বিষয়ে জানে না, কিন্তু ওই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। যাক, যা কপালে আছে ওইটাই হবে আর কি। তো এরকম করে মানে মাঝখানে আরো অনেক কাহিনী আছে, সেটা নাই বা বলি তোমাদের। মানে এরপরে যাক তোমার ভাইয়ের সাথে আমার সাথে মনে করো যে বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে ফার্স্ট টাইম ওর ফ্যামিলিকেও জানাইতে নিষেধ করছে যে তুমি আমার ফ্যামিলিকে প্রথমে জানাবা না, আমি অন্যভাবে ওর পরিচয় দিব। হয়তো যখন দেখবো যে সবাই দেখবে যে তুমি মেয়েটা কেমন, তো তখন এমনিতে তখন আমার ফ্যামিলিকে আমি জানাইলেও সবাই সবটা মেনে নিবে। তো আলহামদুলিল্লাহ ওই পরিবারের মানুষ এত এত ভালো, মানে এরকম মনে হয় না আল্লাহ কারো পরিবার দিছে। কারণ ওর বাপ চাচারা হইতে সবাই এত সাপোর্টিং, সবাই এত ভালো, যেটা কল্পনার বাহিরে, আমি কখনো কল্পনাও করি নাই। তো এরপরে আস্তে আস্তে সবাই এমনিতে বুঝতে পারতো, মানে বাবুরা দেখে ভাবতো কি, মানে আমার শাশুড়ি বলতো যে মানে ফারিয়ার দিকে তাকাইলে আর মিনাজের দিকে তাকাইলে মনে হয় যে একই মার্কারের মানে পোলা, এরকম আর কি বলতো। তো পরবর্তীতে এমন সিচুয়েশন আসছে যে আমার তোমাদের ভাইয়া ও নিজেই বলছে যে হ্যাঁ এটা ফারিয়ার ছেলে, এমন এমন। কিন্তু দেখা গেছে তোমার ভাইয়া ওরে 2.5 বছর বয়স থেকে পালে। ওর মানে ও বাথরুম করতো সেটাও তোমাদের ভাইয়া পরিষ্কার করতো। আসলে না একটা কথা যে পালাপক্ষে জ্বালা বেশি। তা আজকে আমার প্রায় 10 বছর মানে 10 বছর রানিং চলতেছে বয়স, ঠিক আছে? 10 বছর রানিং চলতেছে। তো 2.5 বছর থেকে এই কয় বছর একটা মানুষের কাছে বড় হওয়া, আর সে এখনো সে জানেও না যে ভালোভাবে, আর সে বুঝে, যথেষ্ট পরিমাণ বুঝে। তো সে তো কখনোই তার ফ্যামিলি, আর হ্যাঁ আমি তার গার্ডিয়ান, যে তার বাপ তাকে কখনোই সম্মান করবো না। কিন্তু সে এমন সিচুয়েশন গেছে না, এরপর আমাকে নিতে চাইছে, বুঝতে পারছেন আপনারা? এরপর আমাকে নিতে চাইছে, কত কাহিনী। আর আরেকটা কথা, তার এখনকার এক্স ওয়াইফ মানে বিয়ে করছিল, তার এক্স ওয়াইফ আমাকে ফলো করে, আমাকে কমেন্ট করে। এই যে যখন মানে একটা ভিডিও ছাড়ছি বাবুর পিকচারে, উনি আমাকে কমেন্ট করছে যে ওনার আগের হাজবেন্ড নাসিমের ছেলে, আগের হাজবেন্ড নাসিমের ছেলে, ঠিক আছে? তো এই সব কথা বলার মানেই হচ্ছে যে আমার যারা আগে পিছনে যারা জানে তারা খোঁচায় কথা বলে। এই খোঁচায় কথা বলে আমি তো আমার লাইফ স্টোরি বলবো। যারা বলছে পরকিয়া করছে এটা সেটা, ভাইরে কে পরকিয়া করছে? আমি কেন পরকিয়া করবো? আমি ভালো ফ্যামিলি একটা মেয়ে, পরকিয়া করার তো কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? তো আমার শ্বশুর শাশুড়ি মানে এত মাইন্ডের, ভালো মাইন্ডের, ইভেন তার ফ্যামিলির সবাই যে মিনাজকে অনেক সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। মানে কেউ এখন পর্যন্ত ঢাকার এমনও মানুষ আছে, ওর বন্ধু বান্ধব ওর যত আছে, তাও এখনো পর্যন্ত তারা জানেই না যে মানে ওরা যে মানে মিনাজের বাপ যে ওনা, এটা কখনোই তারা এটা এখনো পর্যন্ত জানে না, যেটা আজকের পর থেকে জানবে। যাক, জানলে কিছু না, ঠিক আছে? তো এতটুকুই বলবো যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো আমাদের লাইফে এরকম কিছু পার্সন থাকে যাদেরকে আল্লাহ কেড়ে নিয়ে ভালো কিছু দেয়। আরও যদি কখনো সুযোগ হয়, যে মাঝে যেগুলো বাদ দিছি কথা, যদি কখনো সুযোগ হয় হয়তো তোমাদের কাছে এগুলো বলবো। আর আমার যে হাজবেন্ড, ও অনেক অনেক সাপোর্টিং, আর তোমরা দোয়া করো যাতে সারা জীবন ও আমার সাথেই থাকে। আর আমি যে সিচুয়েশনগুলো পার করে আসছি এটা যেন কোনো মেয়ে না পার করে, আর কোনো মেয়ের ভাগ্য জানে। আর একটা কথা তোমরা কি জানো, ও মিনাজের বাবা কিন্তু এক মার এক ছেলে ছিল, আর মিনাজও একটা ছেলে। কিন্তু কি ওর মা একটাই কথা বলতো যে আমি বউ পালবো কি,
এরকম বিষয়টা আর কি বলতো। আর ওনার মানে মিনাজের যে বাপ, উনি জানেও না যে তার ছেলের ওজন কতটুক বা কিরকম কি। আর সেই যে 6-7 মাসের খেলা দেখছে আর এখনো অবধি সে দেখে নাই। সে বাইরের রাষ্ট্রে থাকে, যাই হোক সে বাইরের রাষ্ট্রে থাকে, এখনো অবধি সে দেখে নাই যে বাস্তবে যে তার ছেলে কিরকম, এরকম এরকম আর কি। কিন্তু আর একটা মজার ব্যাপার কি জানো, যে সে আমাকে নিতে চাচ্ছে, নিতে চায়, হ্যাঁ। আরে ভাই, তুমি তো আমাকে রাখার সময় রাখতে পারো না, এখন রেখে কি করবা? আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার শাশুড়ির উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে মানে আমার শাশুড়ি মা বলবো যে সে এরকম একটা ছেলে গর্ভে ধারণ করছে, এটা অনেক অনেক গর্বের বিষয়। কারণ আমি অনেক রাগী একটা মেয়ে, আমি অনেক মানে আমার মাইন্ড ঠিক থাকে না, আমি অল্পতেই রেগে যাই এটা সেটা, কিন্তু সে রাগকে কন্ট্রোল করে মানিয়ে এসে আমার সাথে সংসার করতেছে। প্লাস আমি যখন যা আবদার করি সে আমাকে সব কিছুই দেয়, সব কিছু পূরণ করার চেষ্টা করে, সব কিছু দিয়ে আমাকে ভরপুর রাখার চেষ্টা করে। এখন কথা হচ্ছে যে আসলে কারো সম্পর্কে কখনোই কিছু না জেনে কখনোই বলতে হয় না। আমার হাজবেন্ড, সে আমাকে একটা বাচ্চা সহকারে অ্যাকসেপ্ট করছে, বিয়ে করছে। এখনো দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু আছে, আর না হলে কখনোই পৃথিবীটা থাকতো না। ঠিক আছে, আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, ভালোবাসবা। আর মানে তোমরা তো বুঝেই নিবা যে বাকিটা। ঠিক আছে, আমার ওর ফ্যামিলি থেকে আসার রিজনই হচ্ছে যে ওর মা ওকে বিদেশ পাঠিয়ে দেয়। এরপরে মানে ও আমাকে একটা কথা বলছিল, ওই কথাটা আমার খুব মাইন্ডে লাগছিল। ঠিক আছে, যে ম্যারিড তুমি, আমি ম্যারিড হয়েছি কি হয়েছে, আমি একটা আনম্যারিড মেয়ে বিয়ে করতে পারবো, তো তুমি তো ম্যারিড, তোমাকে কে বিয়ে করবে, তুমি ম্যারিড ছেলেকেই পাইবা, মানে এরকম কিছু একটা বলতো। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সেই জন্যই হয়তো আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাদের কপাল থেকে এমন কিছু কায়রা নেয় যেটা আমাদের কপালে কখনোই ভালো ছিল না, আমাদের জন্য উত্তম কিছু ছিল না, এই কারণে কায়রা নিছে। আর উত্তম কিছু আছে বিদায়। আর হ্যাঁ, আমি কিন্তু তার আমি এক সন্তানের মা, আমার 2টা ছেলে, তোমাদের ফারিয়াপুর 2টা ছেলে, 2টা রাজপুত্র আমার। ঠিক আছে, একজনের নাম হচ্ছে আবিদ হাসান মিনহাস, আর একজনের নাম হচ্ছে সাফওয়ান। আর এখন যখন আমার ছেলে বড় হয়েছে, এখন তাদের নজরে পড়ছে, এখন তারা ছেলে নিতে চায়। এখন তোমরাই বলো যে তাদের কি বলা উচিত, তাদেরকে কি বলা উচিত, এটা তোমরাই বলবা যে কাকে কি বলা উচিত তোমাদের তরফ থেকে, এটা আমি শুনতে চাই। আরেকটা কথা, আরেকটা মানুষ বলছিল যে মানে বাচ্চা আছে, মনে করো একটা ছেলে বাচ্চা সহকারে কি আর আনম্যারিড মেয়েকে কি বিয়ে করবে, তার ফ্যামিলি মেনে নেবে? কখনোই না। ঠিক আছে, কিন্তু আমার তোমাদের ভাইয়া দেখায় দিছে যে আসলে ভালোবাসা কখনো ম্যারিড আনম্যারিড এসব দেখে হয় না, সুন্দর অসুন্দর এগুলো দেখে হয় না। ভালোবাসা হয় একটা মনের সাথে মনের মানে মিল থাকলে, তাই সেটাতেই ভালোবাসা হয়, একজন আরেকজনকে বুঝলে। কিন্তু সে কি, তার পাস্ট কি, এসব জেনে কখনোই তোমার ইয়া হয় না।